হ্যালো স্টুডেন্টস, সেদিন আমরা মাইগ্রেশন চ্যাপ্টার 2 ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড পিপল চ্যাপ্টার 2 মাইগ্রেশনের ফার্স্ট পার্টটা বুঝেছিলাম আপ টু ইন্ডিয়ান ডায়াসপোরা। তো ইন্ডিয়ান ডায়াসপোরার পর আমরা আজকে এই চ্যাপ্টারের কিছু পিকচার বেসড কোশ্চেন আছে, কিছু ডায়াগ্রামিস্টিক কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। মাইগ্রেশনের বাকি পোর্শনটা আজকে আমরা ডিসকাস করব। গতদিন আমরা ইন্ডিয়ান ডায়াসপোরা পর্যন্ত আলোচনা করেছিলাম। ইন্ডিয়ান ডায়াসপোরা বলতে আমি বুঝেছি দ্য ওয়েভ অফ মাইগ্রেশন। 3টা ওয়েভে ভারতে মাইগ্রেশন হয়েছিল। ফার্স্ট ওয়েভ কলোনিয়াল পিরিয়ডে হয়েছিল, যেটাতে স্লেভদেরকে মাইগ্রেট করা হয়েছিল ফ্রম ইন্ডিয়া টু ডিফারেন্ট কান্ট্রিজ। সেকেন্ড ওয়েভ অফ মাইগ্রেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, যখন ইকোনমিক ক্রাইসিস দেখা গিয়েছিল, তখন আউটসাইড কান্ট্রিগুলা, স্পেশালি আরবিয়ান কান্ট্রিতে যে অয়েল প্রোডাকশন শুরু হয়েছিল, সেখানে আমাদের ভারতীয় অনেক ওয়ার্কার রয়েছিল যারা ওই জায়গায় কাজের সুবিধা পেয়েছিল, যার কারণে সেখানে তারা মাইগ্রেট হয়েছিল। আর প্রেজেন্টলি যেটা এখনও হচ্ছে, বিভিন্ন প্রফেশনালস যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, তারা এখনও মাইগ্রেট হচ্ছে ফর বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি, বেটার লাইফস্টাইলের কারণে। তো এগুলি হচ্ছে ওয়েভ অফ মাইগ্রেশন, বা বলতে পারো ইন্ডিয়ান ডায়াসপোরা, যেটা আমাদের ইন্ডিয়াতে অ্যাকর্ডিং টু 2000 বলতে পারো 2011 সেন্সাসে অ্যারাউন্ড 20 মিলিয়ন পিপল, 20 মিলিয়ন বলতে 1 মিলিয়ন মিনস 10 লাখ, 10 লক্ষ পপুলেশন। তো 20 মিলিয়ন মানে তোমার হবে 200 লক্ষ, 200 লাখ পিপল। According to 2011 census, more than 20 million people spread across 100 and maybe 115 countries in the world. It's approx, okay, means 115টা দেশে প্রায় 20 মিলিয়ন, 20 মিলিয়নের উপরে মানুষ ভারত থেকে মাইগ্রেট হয়েছে। রিজন একটাই, ফর বেটার অপরচুনিটি। বেটার অপরচুনিটি কিসের মধ্যে? ফর এডুকেশন, ফর বেটার জব, বেটার লাইফস্টাইল, এভরিথিং। ওকে, সো আজকে আমরা যে ডায়াগ্রামগুলো যে আলোচনা করব মাইগ্রেশনে, সেটা আমাদের স্পেশালি আমাদের ইন্ডিয়ার মধ্যে যে মাইগ্রেশনের টাইপসগুলো আছে, আমি সেদিনও বলেছিলাম দেয়ার আর 2 টাইপস অফ মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশনের মধ্যে 2 টাইপ আছে, ইন্ট্রাস্টেট, যেটা স্টেটের ভিতরে হয়, আরটা হচ্ছে ইন্টারস্টেট, মানে স্টেটের এক স্টেট থেকে আরেক স্টেটে হয়। তো ইন্ট্রাস্টেট মাইগ্রেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ইন্টারস্টেট মাইগ্রেশন, এখানে তোমরা দেখতে পাবে এই যে কলামটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার যে শেড দেওয়া আছে, এটা হচ্ছে মেল কলাম, মেলের কলাম, মেল পপুলেশনের কলাম। এটা হচ্ছে ফিমেল পপুলেশন, এটা মেল পপুলেশন, এটা ফিমেল, ঠিক আছে। রুরাল টু রুরাল, রুরাল টু আরবান, আরবান টু আরবান, আরবান টু রুরাল। আমি বলেছিলাম এগুলো হচ্ছে স্ট্রিমস অফ মাইগ্রেশন, যেটা কন্টিনিউ হয়ে থাকে। এখন এখানে বলা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ফিমেল মাইগ্রেশন আমি যদি দেখি, আমি যদি বেসিক্যালি লক্ষ্য করি, এই 3টাকে যদি আমি বাদ দিই, জাস্ট আমি যদি এটাকে লক্ষ্য করি, এটা হচ্ছে ইন্ট্রাস্টেট, মনে রাখবে, স্টেটের ভিতরে। আর এটা হচ্ছে ইন্টারস্টেট, এটাও সেম, রুরাল টু রুরাল। এটা হচ্ছে সেম, এটার মতো রুরাল টু আরবান, আরবান টু আরবান, আরবান টু রুরাল। তাহলে রুরাল টু রুরাল এখানে, আর এখানে রুরাল টু রুরাল। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফিমেল কলামটা, ফিমেল যে কলামটা, আর এখানের যে ফিমেল কলামটা, দুটোই কিন্তু মেল কলাম থেকে কিন্তু বেশি। তার রিজন কি? আমাদের ইন্ডিয়াতে রুরাল টু রুরাল মেল থেকে ফিমেল কলামটা বেশি হওয়ার কারণ কি? বোথ ইন্টারস্টেট অ্যান্ড ইন্টারস্টেট। তার কারণ হচ্ছে দ্য মেইন রিজন ইজ ম্যারিজ, বিবাহ। আমাদের অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান রিচুয়ালস আমরা জানি যে ভারতে মেয়েরা বিয়ের পর তার
যে বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। সো আমাদের ইন্ডিয়াতে এটা ম্যাক্সিমাম স্টেটে, ম্যাক্সিমাম বলতে 99% স্টেটে এটা হয়ে থাকে। শুধু ভারতের মেঘালয়তে এটা একটু অন্যরকম, এটা আমি একটু পরে বলছি। তো এখানে দেখা যাচ্ছে যে ফিমেল কলামটা সবচেয়ে বেশি রুরাল টু রুরাল। তো তার মেইন কারণ হচ্ছে ম্যারেজ। ওকে, ম্যারেজ। আর আমি যদি দেখি এখানে ইন্ট্রাস্টেট মানে স্টেটের ভিতরে রুরাল টু আরবান, আরবান টু আরবান, আরবান টু রুরাল মোটামুটি প্রায় সেম ক্যাটাগরিতে আছে মেল ফিমেল মাইগ্রেশন। কিন্তু এখানে একটা লক্ষ্য করা যাচ্ছে যে রুরাল টু আরবান আর এখানে রুরাল টু আরবান ইন্টারস্টেট মাইগ্রেশন, যেটা ইন্টারস্টেট মানে স্টেট টু স্টেট, এখানে দেখা যাচ্ছে মেইলের কলামটা বেশি, ফিমেলটা কম। তার রিজন কি? যে হোয়াই মেল মাইগ্রেশন ইজ হায়ার দেন ফিমেল ইন রুরাল টু আরবান। তার কারণ হচ্ছে বেটার অপরচুনিটি। কারণ মেলরা রুরাল এরিয়াতে ফিমেলদেরকে এতটা গুরুত্ব দেওয়া হয় না ভারতের কিছু কিছু স্টেটে। এখনও মেলরা কাজের সুযোগ অপরচুনিটি খোঁজার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। সো অনেক সময় তারা এক স্টেট থেকে আরেক স্টেটেও চলে যায়, মাইগ্রেট হয়। তো যার কারণে রুরাল টু আরবান এরিয়াতে দেখা যাচ্ছে, আমাদের ইন্ডিয়ান সেন্সাসে দেখা গিয়েছে যে রুরাল টু আরবান এরিয়াতে যে মাইগ্রেশনটা হচ্ছে তার মধ্যে পার্সেন্টেজ হচ্ছে সবচেয়ে বেশি মেল মাইগ্রেশন, ফিমেল কম। তো যেটা সেক্স রেশিওতে একটা ইমব্যালেন্স দেখা দিচ্ছে। কোনো একটা এরিয়াতে যদি মেল মাইগ্রেশন বেশি হয় ফিমেল কম হয় তাহলে কিন্তু একটা সেক্স রেশিওতে ইমব্যালেন্স হয়ে যায়। এটা একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি হবে, কোনো একটা এরিয়াতে যদি মেল মাইগ্রেশন বেশি হয় ফিমেল কম হয় তাহলে সেই এরিয়াতে মেল ডোমিনেশন বেশি থাকবে, যেটা পরবর্তী সময়ে অনেক বিপদের আশঙ্কা দেখা দিতে পারে। ঠিক আছে, ফিমেল যদি কম হয় কোনো একটা এরিয়াতে মেল বেশি হয়, সেটা সাইকোলজিক্যালি বা সোশ্যালি অনেক কিছু প্রবলেমের কারণ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, সেটা অনেক ক্রাইমও হতে পারে। যাই হোক, সো এটার কারণ কি? কারণ হচ্ছে রুরাল এরিয়াতে বেটার অপরচুনিটি না পাওয়ার জন্য মেলরা নর্মালি আরবান এরিয়াতে মাইগ্রেট হয়। আর ফিমেলরা যতটুকুই মাইগ্রেট হয় সেটা ম্যাক্সিমাম ম্যারেজ, ঠিক আছে, আর খুব কম পার্সেন্টেজে যারা মাইগ্রেট হয় সেটা বেটার এডুকেশনের জন্য, খুব কম পার্সেন্টেজ। ঠিক আছে, সো যদি প্রশ্ন আসে ডায়াগ্রামেটিক, যদি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটাই আসতে পারে যে রুরাল টু রুরালে কেন ফিমেল মাইগ্রেশনটা বেশি আর কেন রুরাল টু আরবান এরিয়াতে মেল মাইগ্রেশনটা বেশি ইন ইন্ডিয়া, বোথ ইন্টারস্টেট অ্যান্ড ইন্ট্রাস্টেট, গিভ রিজন। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ডায়াগ্রামটা বুঝে গেছো। নেক্সট যেটা বলছিলাম যে ভারতবর্ষে একমাত্র মেঘালয়া একটা স্টেট যেখানে তোমার যে ম্যারেজ রুলসটা মানে লটা একটু অন্যরকম। সেটা হচ্ছে তোমার মেঘালয়াতে আমরা যে রিচুয়ালস মানি যে বিবাহের পর মেয়েরা ছেলের ঘরে যেতে হয়, কিন্তু মেঘালয়াতে এটা অন্যরকম। মেঘালয়াতে কি হয়, বিয়ের পরে ছেলেরা মেয়ের বাড়িতে চলে যায় পার্মানেন্টলি। শুনতে একটু হাসি পাবে, বাট এটাই রুলস। এখন কেন এটা হয়, ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমরা জানি আমাদের যে সোসাইটিটা এটা পিতৃতান্ত্রিক সমাজ, প্যাট্রিয়ার্টিক সোসাইটি। হ্যাঁ, প্যাট্রিয়ার্টিক সোসাইটির মধ্যে আমরা পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে আমরা জানি যে মেল ডোমিনেট থাকে সবচেয়ে বেশি। তো যার কারণে ফিমেলরা সবসময় মেলকে সম্মান করে। মেলের পুরুষদের যা কিছু ইচ্ছে সেগুলি তারা পূরণ করে, কিন্তু ফিমেলরা সেই যোগ্য মর্যাদা কিন্তু অনেক সময় পায় না। বাট এই মেঘালয়া যারা আছে, আদিবাসীরা যারা আছে, যাদেরকে আমরা খাসিয়া বলে থাকি, গারো, খাসিয়া, জয়ন্তিয়া যে কমিউনিটিগুলো আছে তারা যেখানে থাকে, তারা মনে করে যে মেলরা তো সবসময় বাইরে থাকে, ওরা সবসময় বাইরে কাজ করে, বিভিন্ন মানুষের সাথে ডিল করে, বাইরেই সবসময় কাটায়, কিন্তু ফিমেলরা তো ঘরে সামলায়, ঘরে থাকে সবসময়, ঘরের সংসারের দায়িত্ব ওর উপরে থাকে। তো কাজেই ফিমেলরা কেন মাইগ্রেট হবে? পুরুষদেরকে মাইগ্রেট হতে হবে, ফিমেল মাইগ্রেট হবে না। কারণ ফিমেলরা যেহেতু ঘরের কাজ সামলাচ্ছে, ওরা ঘরেই থাকবে। পুরুষরা যেহেতু বাইরে মানে ঘুরছে,
কাজ করছে, সব কিছু জানে, তাহলে কাজেই ওদেরকেই মাইগ্রেট হতে হবে, নট ফিমেল। ওইটাকে আমরা বলি মাতৃতান্ত্রিক সমাজ, ম্যাট্রিয়ার্টিক সোসাইটি। তো মাতৃতান্ত্রিক সমাজে এই যে মেঘালয়াতে ফিমেলদেরকে খুবই মর্যাদা দেওয়া হয়। সো এটাই ভারতবর্ষের মধ্যে একমাত্র মেঘালয়াতেই একটা স্টেট, মেঘালয় এরকম একটা স্টেট যেখানে ফিমেল ম্যারেজ মাইগ্রেশন লটা ডিফারেন্ট। পরীক্ষায় আসতে পারে কিন্তু প্রশ্ন, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি নেক্সট টপিকে, সেটা হচ্ছে স্পাশিয়াল ভেরিয়েশন ইন মাইগ্রেশন। আমি বেশি সময় নেব না, ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। স্পাশিয়াল ভেরিয়েশন ইন মাইগ্রেশন বলতে স্পেস থেকে শব্দ, স্পাশিয়াল শব্দটা এসছে স্পেস থেকে আসছে স্পাশিয়াল। স্পাশিয়াল মানে একটা এরিয়াল ডিফারেন্সিয়েশনকে বোঝায়, এরিয়াল ডিফারেন্সিয়েশন। এরিয়া ওয়াইজ তো সব কিছু সমান থাকে না, তো এরিয়া ওয়াইজ যে ডিফারেন্সিয়েশন সেটাকে আমরা বলি স্পাশিয়াল। তো স্পাশিয়াল ভেরিয়েশন ইন মাইগ্রেশন, যে স্পেস ওয়াইজ বা এরিয়া ওয়াইজ মাইগ্রেশনের একটা ভেরিয়েশন আমরা ইন্ডিয়াতে লক্ষ্য করতে পারি। সেই ভেরিয়েশনটা কোথায় লক্ষ্য করা যায়? স্পেশালি আমরা দেখতে পাই মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, ওইখানে মাইগ্রান্টসদের ওইসব স্টেটগুলো, আর দিল্লি তো ইউনিয়ন টেরিটরি, তো এই স্টেটগুলো মাইগ্রান্টসদের প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে। অন দি আদার হ্যান্ড আমরা যদি দেখি উত্তরপ্রদেশ আর বিহার, সেখানে কিন্তু মানে যে ম্যাক্সিমাম পিপল আউট মাইগ্রেশন হয়, ম্যাক্সিমাম মানুষ সেই স্টেট থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এইদের মধ্যে ডিফারেন্স কী? মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, স্পেশালি মহারাষ্ট্রতে মনে রাখবে ইন মাইগ্রেশন মিনস মানুষ সবচেয়ে বেশি মাইগ্রেশন হয়ে যেই স্টেটে যায় সেটা হচ্ছে মহারাষ্ট্র, ভারতবর্ষে, মনে রাখবে কিন্তু। তার কারণ হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় বড় দুটো সিটি পুনে অ্যান্ড মুম্বাই, যেখানে বিজনেস অপরচুনিটি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, আরবানাইজেশন সব কিছুই আছে, যার কারণে বেটার লাইফস্টাইল সব কিছুর জন্য দিল্লি, নট অনলি মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, ভাদোদরা, গান্ধীনগর, সুরাট, so many industries, textile industries are present here. So মানুষ সেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কাজের সুবিধা পাচ্ছে, তো মানুষ সেখানে সেই স্টেটগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করছে, যার কারণে মানুষ সেখানে মাইগ্রেট হচ্ছে। অন দি আদার হ্যান্ড উত্তরপ্রদেশ আর বিহার, স্পেশালি এই দুটো স্টেটকে আমরা এগ্রিকালচারাল স্টেট বলতে পারি। ম্যাক্সিমাম মানুষ সেখানে প্রাইমারি অ্যাক্টিভিটির উপরে নির্ভর, তো সেখানে সেই রকম ইন্ডাস্ট্রিয়াল কোনো অপরচুনিটি না থাকার কারণে বা পপুলেশন প্রেশার এত বেশি সেখানে, হ্যাঁ, উত্তরপ্রদেশ, বিহার, স্পেশালি বিহারের ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি, ইউপি, বিহারে, তো যার কারণে সেখানে প্রেশার বেশি থাকার কারণে মানুষ কী হয়, মাইগ্রেট হয় ডেভেলপড স্টেটে, ঠিক আছে। সো এই হচ্ছে স্পাশিয়াল ভেরিয়েশন ইন মাইগ্রেশন। ওকে, মনে রাখবে উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ আউট মাইগ্রেশন হয়, বিহার থেকেও সবচেয়ে বেশি আউট মাইগ্রেশন হয় উত্তরপ্রদেশ থেকে ভারতে। এখন তার কারণ কি? সিম্পল কারণ, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আরবানাইজেশন, বেটার এডুকেশন ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি, বেটার ইনফ্রাস্ট্রাকচার, এটসেট্রা। আরও অনেক কারণ হতে পারে। এগুলির জন্যই নর্মালি মানুষ কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট হয়, হ্যাঁ, স্পেশালি ইন্ডিয়াতে। ওকে, নেক্সট কজেস অফ মাইগ্রেশন। আমি এখানে জাস্ট তোমাদেরকে বই থেকে কিছু পিকচার নিয়ে আমি একটু জাস্ট ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে যে বইটা আছে, কজেস অফ মাইগ্রেশন, আমি বইটা দেখে তোমাদেরকে, এখানে 4টা পিকচার আছে, ঠিক আছে। একটা পিকচারে আরিফ খান, সে বলছে যে আমি যে গ্রামে থাকি সেখানে আমার স্ত্রী এবং 4টে বাচ্চা আছে, হ্যাঁ, এবং সে ডেইলি লেবার, প্রতিদিন 30 টাকা করে সে পায়, এবং সেখানে আর কোনো রোজগার তার হয় না। আবার সে এটাও বলছে, ফার্দার আই হ্যাভ অলসো টেকেন সাম ল্যান্ড অন লিজ ফর এগ্রিকালচার, আই কুড গিভ এডুকেশন টু মাই চিলড্রেন, মাই ওয়াইফ ইজ সিক অ্যান্ড সাফারিং উইথ টিউবারকিউলোসিস ডিউ টু ল্যাক অফ হেলথ কেয়ার ফ্যাসিলিটিস অ্যান্ড শর্টেজ অফ মানি, আই এম আনএবল টু গেট ট্রিটমেন্ট মাই ওয়াইফ, আই এম ভেরি পাজলড উইথ দ্য প্রিভেইলিং সিচুয়েশন। তো আরিফ খানের এখানে সিচুয়েশনটা কী বোঝাচ্ছে? আরিফ খান এখানে
তার শিশুদেরকে মানে তার ছেলে মেয়েদেরকে না ঠিকভাবে এডুকেশন দিতে পারছে, না তার ওয়াইফকে চিকিৎসা করাতে পারছে, না সে এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাচ্ছে। সো এখানে আমরা বলতে পারি সে যে গ্রামে থাকছে সেই গ্রামটা তাকে পুশ করছে, দ্যাট ইজ দ্য পুশ ফ্যাক্টর, মনে রাখবে। সে এই গ্রাম থেকে চলে যেতে যাচ্ছে, সে এই গ্রামে থাকতে চাইছে না। ওকে, সো দ্যাট ইজ দ্য পুশ ফ্যাক্টর। না সে এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাচ্ছে, না সে মেডিকেল ফেসিলিটি পাচ্ছে, না সে এডুকেশন ফেসিলিটি পাচ্ছে। দেখো এখানে 3টা ফেসিলিটি কিন্তু আসছে, না সে এগ্রিকালচার ঠিকভাবে করতে পারছে। সো আমি বলবো যে এখানে আরিফ খান খুবই সমস্যায় আছে। সো ইটস এ পুশ ফ্যাক্টর। সেম এখানে শুভলক্ষ্মী, ওর ফ্যামিলি চেন্নাইয়ে ডিভাস্টেটিং যে সুনামি হয়েছিল 2004-এ, সেখানে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে সেখান থেকে পুশ ফ্যাক্টর মানে মিনস ন্যাচারাল ডিজাস্টার, পুশ ফ্যাক্টরে কিন্তু ন্যাচারাল ডিজাস্টারও আসে। তো ন্যাচারাল ডিজাস্টারের কারণে তাকে সেখান থেকে আসতে হয়েছে এবং আরেক জায়গায় এসে তাকে বসবাস করতে হচ্ছে। কেন? বিকজ তার ফ্যামিলিকে সেখানে ভালো অপরচুনিটি, ভালো ফেসিলিটি দিতে হবে। নেক্সট যে সিচুয়েশনটা সেটা মোহন সিংয়ের। সে পাঞ্জাবের লুধিয়ানা শহরে একটা ফ্যাক্টরিতে চাকরি করে 2000 টাকা পায় মাসে, এবং সেখানে সে সব কিছু অপরচুনিটি পাচ্ছে, মেডিকেল, এডুকেশন, রিক্রিয়েশনাল, তোমরা পড়লে এটা বুঝতে পারবে। কিন্তু সে তার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারছে না। সে তার ফ্যামিলিকে নিয়ে আসার জন্য খুবই এক্সাইটেড। এখন এখানে এই সিচুয়েশনটা দেখে তোমরা কি বুঝতে পারছো? দ্যাট মিন্স সে তার ফ্যামিলিকে নিয়ে আসতে চাইছে, সে সেখানে ভালো অপরচুনিটি পাচ্ছে, দ্যাট মিন্স ইটস এ পুল ফ্যাক্টর। এখানে একটা পুল ফ্যাক্টরে, লুধিয়ানা এখানে পুল ফ্যাক্টরে কাজ করছে, সেখানে ভালো অপরচুনিটি পাচ্ছে, সে বেটার জব অপরচুনিটি পাচ্ছে, সব কিছু পাচ্ছে, মেডিকেল, রিক্রিয়েশনাল সব কিছু পাচ্ছে। দ্যাট মিন্স এখানে পুল ফ্যাক্টরে কাজ করছে লুধিয়ানা। ওকে, নেক্সট সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে মানিশ গাভারকারে। মানিশ গাভারকার ব্যান্ড্রাতে, মুম্বাইয়ের ব্যান্ড্রাতে চাকরি করছে। সে একজন সায়েন্স গ্র্যাজুয়েট, সেখানে সে প্রাইভেট জব করছে। সেখানে সে খুব কষ্ট হচ্ছে সেখানে থাকতে, বিকজ কস্ট অফ লিভিং প্রচণ্ড বেশি। মুম্বাই আমরা জানি যে সেখানে থাকা খাওয়া অনেকটাই কস্টলি হয়। তবুও সে সেখানে থাকার ইচ্ছা এবং সেখানেই থেকে অনেক কিছু করার সেই ইচ্ছা। কেন? বিকজ দিস সিটি অফার্স এ লট অফ অপরচুনিটিস। এখানে নিচে লাস্ট লাইন লেখা আছে, এই সিটিটা তাকে হাই স্যালারি কোনো কোম্পানিতে, মানে যেখানে স্যালারি বেশি দেয় সেখানে চান্স দিতে পারে, এবং সেখান থেকে সে অ্যাব্রোড যেতে পারে, এরকম চান্স আছে, যেহেতু সে সায়েন্স গ্র্যাজুয়েট। সো যার কারণে সে এই মুম্বাই স্পেশালি যে সিটিটার কথা সে বলছে, তো মুম্বাই একটা পুল ফ্যাক্টরে কাজ করছে তার ক্ষেত্রে। ঠিক আছে, সো এই হচ্ছে 4টা সিচুয়েশন। এই 4টা সিচুয়েশনে মাইগ্রেশনের কজেসকে দেখাচ্ছে দুটো, মানে আরিফ খান আর শুভলক্ষ্মীকে দেখাচ্ছে পুল ফ্যাক্টরে, আর মোহন সিং আর মানিশ গাভারকার থেকে দেখাচ্ছে পুল ফ্যাক্টরে। তার মানে মানুষ যে মাইগ্রেট হচ্ছে তার কারণ হচ্ছে পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর, এই দুটো কারণই। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি কনসিকুয়েন্সেস অফ মাইগ্রেশন। মাইগ্রেশনের রেজাল্ট, মাইগ্রেশন হলে কি হয়। তো তোমাদের বইয়ে 4টা কনসিকুয়েন্সেস আছে। প্রথমত হচ্ছে ইকোনমিক কনসিকুয়েন্সেস, অর্থাৎ মাইগ্রেশন যে হওয়ার পর অর্থনৈতিক দিক থেকে কী প্রভাব দিতে পারে। তো যদি কোনো একটা এরিয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির জন্য পারফেক্ট থাকে এবং সেই এরিয়াতে যদি ইন্ডাস্ট্রিকে ফ্লারিশ করার জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার্স দরকার, তখন যদি ম্যাক্সিমাম মানুষ ওই এরিয়াতে মাইগ্রেশন হয়, তাহলে কি হবে? সেখানে কিন্তু তোমার ভালো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিটা ফ্লারিশ করবে ভালো। ঠিক আছে, যেটা ইকোনমিক গ্রোথকে অনেকটা ডেভেলপ করবে। অন্যদিকে আমি যদি বলিস, আমাদের ইন্ডিয়াতে স্পেশালি সিকিমের গ্যাংটক বা যে হিমাচল প্রদেশে সিমলা, মানালি, কুনুল মানালি যে হিল স্টেশনগুলো আছে, সেই হিল স্টেশনগুলো কিন্তু ট্যুরিজমের জন্য বিখ্যাত। প্রচুর ফরেনার্স বা ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে কিন্তু সেখানে ঘুরতে যায় অনেক। তো আমরা যদি দেখি যে ওই সব শহরে যে ফরেনার্সরা আসে বা ওই সব এরিয়াতে যে ফরেনার্সরা আসে বা যে ট্যুরিস্টরা সেখানে আসে, সেখানে তারা প্রচুর পরিমাণ খরচ করে, প্রচুর পরিমাণ তারা ব্যয় করছে সেখানে ওরা থাকছে, ঘুরছে, খরচ করছে। তো যেটা নর্মালি গ্যাংটক সিকিম বলতে পারো, পুরোটাই কিন্তু ট্যুরিজম। এই শহর, এই স্টেটটা পুরোটাই ট্যুরিজমের উপরে ডিপেন্ডেড। ট্যুরিস্টরা যে আসে নর্মালি স্টার্টিং ফ্রম এপ্রিল মে থেকে শুরু করে আপ টু
অক্টোবর নভেম্বর পর্যন্ত পুরোটাই পিক সিজন থাকে ট্যুরিজমে। তো সেই সময় প্রচুর ইনকাম হয় ওই স্টেটে। তো এটাও একটা ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্ট বলতে পারো তোমরা। মাইগ্রেশন এটা কেন হচ্ছে? ফর মাইগ্রেশন। আর মাইগ্রেশনটা কি? এটা হতে পারে টেম্পোরারি মাইগ্রেশন, ট্যুরিস্টরা তো সবসময় থাকবে না, বাট টেম্পোরারি মাইগ্রেশনেও কিন্তু সেখানে প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে। নেক্সট ডেমোগ্রাফিক। মাইগ্রেশনের ডেমোগ্রাফিক কী চেঞ্জ হতে পারে? সিম্পল, ভেরি সিম্পল। ডেমোগ্রাফিক বলতে এখানে ফর এক্সাম্পল আমি হিন্দু, আমি যেই জায়গায় মাইগ্রেট হই, আমি চাইবো যে আমার যে রিলিজিয়াস, আমার যে ধর্মটা সেটাকে আমি ফ্লারিশ করতে, আমার ধর্মটাকে আমি ফ্লারিশ করব, বা আমি মুসলিমই হোক বা খ্রিস্টিয়ানই হোক, আমি আমার ধর্মটাকে দেখাবো, আমি আমার ধর্মটাকে সবার সামনে তুলে ধরবো। তো যার কারণে কী হবে, হতে পারে আমার ধর্মটাকে বা আমার রিলিজিয়ানটাকে, কমিউনিটিটাকে দেখে অনেকে ইনফ্লুয়েন্স হতে পারে, প্রভাবিত হতে পারে। তো সেটা একটা ডেমোগ্রাফিক কনসিকুয়েন্সেস। ঠিক আছে। সোশ্যাল কনসিকুয়েন্সেস কি? মাইগ্রেশন নর্মালি যেখানে বা মাইগ্রেশন যেখানে হয় সেখানে সোশ্যাল কনসিকুয়েন্সেস কী হতে পারে? তো সেখানে কালচারাল যে ভ্যালুগুলা উঠে আসতে পারে, যে আমি যে কালচার থেকে বিলং করি সেই কালচারগুলা উঠে আসতে পারে, আমার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলি ওই এরিয়াটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে মানুষ যেই এক এনভায়রনমেন্ট থেকে আরেক এনভায়রনমেন্টে যখন সে মাইগ্রেট হয়, তার কালচার ওই কালচারের সাথে মিক্স নাও হতে পারে, তখন কিন্তু অনেক সময় নেগেটিভ কনসিকুয়েন্সেসের জন্ম দিতে পারে। এটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস কী হতে পারে? নর্মালি মাইগ্রেশন যেখানে হয়, যদি এরিয়া বেশি ক্লামজি হয়ে যায় তখন সে পলিউশনের জন্ম দিতে পারে। ফর এক্সাম্পল আমি মুম্বাইয়ের ধারাবির কথা বলতে পারি, এশিয়ার লার্জেস্ট স্লাম এরিয়া ধারাবি। তাছাড়া মাইগ্রেশন যেখানে মানুষ যদি যে একটা এরিয়াতে বেশি মাইগ্রেট হয়, তাহলে বিভিন্ন ডিফরেস্টেশন হতে পারে, জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে সেটেলমেন্ট তৈরি করা হচ্ছে, যেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক, ডিফরেস্টেশন যেটা আমরা বলছি। সো এটা এনভায়রনমেন্টকে একটা ক্ষতিকর প্রভাব দিচ্ছে। সো এইগুলো হচ্ছে কনসিকুয়েন্সেস অফ মাইগ্রেশন। ভেরি সিম্পল, 4টা কনসিকুয়েন্সেস আছে, আলাদা করে আসতে পারে বা একসাথেও আসতে পারে। ওকে। সো এই হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। আমি দুটো করে এখানে মাঝখান দিয়ে ভিডিওটা ব্রেক হয়েছিল, তো এই কারণে দুটো পার্টে আমি ভিডিওটাকে দিলাম। প্রথম তো একটা দিলামই, আরও দুটো পার্ট, তিনটে পার্টে আমি ভিডিওটাকে কমপ্লিট করলাম, এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে। ফার্দার তোমাদের টেক্সট বুক আছে, টেক্সট বুকে তোমরা এটাকে আরও ভালো করে, টেক্সট বুকটা ভালো করে পড়ে একদম পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা পয়েন্টস, যেই পয়েন্টগুলো দেখিয়েছি, কনসিকুয়েন্সেস অফ মাইগ্রেশন, কজেস অফ মাইগ্রেশন, স্পাশিয়াল ভেরিয়েশন, ইন্ডিয়ান ডায়াসপোরা, বা ডায়াগ্রামগুলো, তোমাদের কিন্তু ডায়াগ্রামেটিক কোশ্চেন আসে, ডায়াগ্রামগুলো ভালো করে স্টাডি করবে, কিছুই না, জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। হ্যাঁ, আসবে। আর ইন্ডিয়ার স্পেশালি 2011 সেন্সাস, 2001 সেন্সাসে কী কী ডাটা বের হয়েছে সেইগুলো একটু সার্চ করবে ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করবে। ঠিক আছে। তো ভালো করে স্টাডি করো। ওকে, থ্যাংক ইউ।